হ্যালো স্টুডেন্ট, ম্যাথ টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে আমি এই ভিডিওতে তোমাদের সপ্তম শ্রেণীর 50 নম্বরের যে ইংলিশের মডেল অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হয়েছে তার উপর সঠিক সমাধান এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো ধরে নেওয়া হচ্ছে এটাই হচ্ছে তোমাদের সর্বশেষ মডেল অ্যাক্টিভিটি টাস্ক, মানে তোমরা সপ্তম শ্রেণীতে পড়ছো, তো তোমাদের সপ্তম শ্রেণীর এটাই হচ্ছে শেষ মডেল অ্যাক্টিভিটি টাস্ক। তার জন্য আমি এটার নাম দিয়েছি ফাইনাল মডেল অ্যাক্টিভিটি টাস্ক। তো এই প্রশ্নগুলো যেগুলো আছে তোমাদের দেওয়া আছে সেইগুলো আমি আর রাহুল স্যার কমপ্লিট করব। তো রাহুল স্যারকে তোমরা অনেকেই চিনে গেছো, কারণ রাহুল স্যার প্রত্যেকটা মডেল অ্যাক্টিভিটি টাস্কেরই ইংলিশের সমাধান করে। তোমরা যদি রাহুল স্যারকে দেখতে চাও বা চিনতে চাও তাহলে আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিচ্ছি রাহুল স্যারের একটা চ্যানেলের। তো রাহুল স্যারকে তোমরা অবশ্যই দেখতে পাবে, তোমরা লিঙ্কে গিয়ে ক্লিক করে রাহুল স্যারকে দেখে নাও। তো চলো আমরা এই প্রশ্নপত্রটা রাহুল স্যার আর আমি কমপ্লিট করব, তোমরা ধৈর্য সহকারে দেখতে থাকো। এখানে একটি সিন থেকে পেজ দেওয়া হয়েছে বইয়ের। এটি দেওয়া হয়েছে আঙ্কেল পজার হ্যাংস দ্য পিকচার থেকে। প্রথমে এটি আমরা পড়ে নিই, চলো। উই উড ফাইন্ড আ হ্যামার ফর হিম। আমরা তার জন্য হাতুড়িটি খুঁজে পেতাম। অ্যান্ড দেন হি উড হ্যাভ লস্ট দ্য সাইট। তারপর তিনি হারিয়ে ফেলতেন সেই চিহ্নটি, অফ দ্য মার্ক হি হ্যাড মেড অন দ্য ওয়াল, যে চিহ্নটি দেওয়ালে তিনি করেছিলেন। হোয়ার দ্য নেল ওয়াজ টু গো ইন, যেখানে ওই পেরেকগুলি পোতার কথা ছিল। ইচ অফ আস, আমরা প্রত্যেকেই, হ্যাড টু গেট আপ অন দ্য চেয়ার, আমাদেরকে চেয়ারে দাঁড়াতে হতো, বিসাইড হিম, তার পাশে। অ্যান্ড সি, এবং আমরা দেখতাম, ইফ উই কুড ফাইন্ড ইট, আমরা চিহ্নটি খুঁজে পেতাম কিনা, অর্থাৎ যে চিহ্নটি পেরেক পোতার জন্য করা হয়েছিল। উই উড ইচ, আমরা প্রত্যেকেই, ডিসকভার, আবিষ্কার করতাম, ইট, এই চিহ্নটি, ইন আ নিউ প্লেস, একটি নতুন স্থানে। অ্যান্ড হি উড কল আস অল ফুলস, তিনি আমাদেরকে বোকা বলতেন, অর্থাৎ তিনি একটি চিহ্ন করতে গিয়ে অনেকগুলো চিহ্ন করে বসে থাকতেন এবং আমরা প্রত্যেকে আলাদা আলাদা চিহ্ন খুঁজে বেড়াতাম। তিনি আঙ্কেল পজার নিজের দোষ না দেখে তিনি সকলকে কি বলতেন, বাড়ির বোকা বলতেন। ট্রাইং টু রিচ আ পয়েন্ট, তিনি এমন একটা পয়েন্ট বা এমন একটা স্থানে পৌঁছানোর চেষ্টা করতেন, 3 inches বিয়ন্ড হোয়াট ওয়াজ পসিবল ফর হিম টু রিচ, তিনি যতটা পৌঁছাতে পারতেন তার থেকেও 3 ইঞ্চি দূরে একটি উঁচু স্থানে পৌঁছানোর চেষ্টা করতেন সেই পেরেকটি পোঁতার জন্য। দ্য স্ট্রিং উড স্লিপ, তার ফলে কী হতো, হাত থেকে তার ওই দড়িটি পিছলে পড়িত নিচে। অ্যান্ড ডাউন হি উড স্লিপ ডাউন অন দ্য পিয়ানো, এবং তিনিও উপর থেকে পিয়ানোর ওপর স্লাইড, অর্থাৎ পিছলে পড়তেন। তাহলে আমরা আগেই দেখেছি যে ছবি টানাতে গিয়ে আঙ্কেল পজার কী কী দুর্ঘটনা ঘটাতেন। এবার এখানে পরপর ঘটনাগুলো সাজালে আমরা অ্যাক্টিভিটি 1-এর টাস্কটি নিজেরাই করতে পারবো। কি বলেছে দেখো, অ্যাক্টিভিটি ওয়ানে বলা হয়েছে যে রিঅ্যারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস, নিচের এই সেন্টেন্সগুলিকে সাজাতে বলেছে। তাহলে প্রথমে কি আছে দেখো, প্রথমে বলেছে 1 নম্বরে আছে ইচ অফ আস উড ডিসকভার আ নিউ প্লেস, আমাদের প্রত্যেকে একটা একটা করে নতুন স্থান আমরা আবিষ্কার করতাম পেরেক পোঁতার জন্য। 2 নম্বর বলেছে দ্য হ্যামার ওয়াজ ফাউন্ড, হাতুড়িটিকে খোঁজা হতো। 3 নম্বর হি ফেল অন টু দ্য পিয়ানো, তিনি পিয়ানোর উপর পড়ে যেতেন। নাম্বার 4 এভরিওয়ান হ্যাজ টু গেট আপ অন দ্য চেয়ার বিসাইড হিম, প্রত্যেককেই তার পাশে চেয়ারে দাঁড়াতে হতো। আর নাম্বার 5 হচ্ছে আঙ্কেল পজার উড লস সাইট অফ দ্য মার্ক, আঙ্কেল পজার সেই চিহ্নটি হারিয়ে ফেলতেন। তাহলে আমরা যদি পরপর সাজাই তাহলে প্রথমে কোনটা পাবো, প্রথমে পাবো যে দ্য হ্যামার ওয়াজ ফাউন্ড, এটা হবে 1 নাম্বার। 1 নাম্বার করবো এটা, অর্থাৎ প্রথমে হাতুড়িটিকে খোঁজা হতো। তারপরে হি উড হ্যাভ লস্ট দ্য সাইট অফ দ্য মার্ক, তিনি চিহ্নটি হারিয়ে ফেলতেন, এটা হচ্ছে 2 নাম্বার। তারপরে আমরা কি করতাম, আমাদেরকে প্রত্যেকেই চেয়ারের উপর দাঁড়াতে হতো, তাহলে এভরি ওয়ান হ্যাজ টু গেট আপ অন দ্য চেয়ার বিসাইড হিম, এটি 3 নাম্বার। তারপরে আছে ইচ অফ আস উড ডিসকভার আ নিউ প্লেস, আমরা প্রত্যেকে আলাদা আলাদা একটি নতুন স্থান খুঁজে পেতাম, এটি 4 নাম্বার। এবং লাস্টে আমরা পাচ্ছি হি ফেল অন টু দ্য পিয়ানো, এটি 5 নাম্বার। তাহলে এটি 1, 2 নাম্বার, 3, 4, 5,
এই হলো রিঅ্যারেঞ্জ। ওকে, এবার চলে আসছি অ্যাক্টিভিটি 2। অ্যাক্টিভিটি 2তে বলা আছে দেখো অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। প্রথম কোয়েশ্চেনটা কী আছে দেখো, হোয়াই ওয়াজ ইট নেসেসারি ফর ইচ অফ দেম টু গেট আপ অন দ্য চেয়ার বিসাইড হিম। কেন প্রত্যেকেই তাদেরকে আঙ্কেল পজারের পাশে চেয়ারে উঠে দাঁড়াতে হতো? উত্তরটা চলো দেখে নিই আমরা, পরের পাতায় লেখা আছে, অ্যান্সারটা দেখে নিচ্ছি ধরো। আঙ্কেল পজার উড হ্যাভ লস্ট দ্য সাইট অফ দ্য মার্ক। আঙ্কেল পজার সেই দাগটা হারিয়ে ফেলতেন হোয়ার দ্য নেল ওয়াজ টু গো ইন, যেখানে পেরেকটি পোতা হতো। সো তাই দে হ্যাড টু গেট আপ অন দ্য চেয়ার, তাদেরকে কী করতে হতো? চেয়ার চাপতে হতো। বিসাইড হিম, তার পাশে। টু ফাইন্ড দ্য লস্ট মার্ক ফর হিম, তার জন্য সে হারানো চিহ্নটি বা দাগটি খুঁজে পাওয়ার জন্য তারা চেয়ারে চাপত। ওকে, আঙ্কেল পজার উড হ্যাভ লস্ট দ্য সাইট অফ দ্য মার্ক হোয়ার দ্য নেল ওয়াজ টু গো ইন, ফুল স্টপ। সো দে হ্যাড টু গেট আপ অন দ্য চেয়ার বিসাইড হিম টু ফাইন্ড দ্য লস্ট মার্ক ফর হিম। এটি হলো 1 নম্বর এর অ্যান্সার। এবার 2-এর অ্যান্সারটা দেখো কী দেওয়া আছে। 2-এর কোশ্চেন আছে, হোয়াই ডিড আঙ্কেল কনসিডার ইচ অফ দেম টু বি ফুলস। কেন আঙ্কেল প্রত্যেককে বোকা বলতেন? কেন বলতেন? চলো উত্তরটা দেখে নিই। অ্যাজ উই ফাইন্ড ইন দ্য টেক্সট, আমরা টেক্সটে দেখেছি, আঙ্কেল পজার ওয়াজ দ্যাট টাইপ অফ ম্যান, আঙ্কেল পজার এমন এক ধরনের মানুষ ছিলেন, হু ওয়াজ ব্লাইন্ড টু হিজ ওন ফল্টস, তিনি নিজের দোষ দেখতে পেতেন না, অ্যান্ড হ্যাবিট অফ ফরগেটফুলনেস, এবং নিজের ভুলে যাওয়ার দোষও দেখতে পেতেন না। সো তাই হি উড অলওয়েজ পুট ব্লেমস অন, তিনি সব সময় দোষ চাপিয়ে দিতেন অন আদার্স, অন্যের উপর, অ্যান্ড কল দেম ফুলস, এবং প্রত্যেককে কী বলতেন? বোকা বলতেন। উত্তরটা একবার দেখে নিই আর একবার। অ্যাজ উই ফাইন্ড ইন দ্য টেক্সট, আঙ্কেল পজার was that type of man who was blind to his own faults and habit of forgetfulness. So he would always put blames on others and call them fools. এটি হচ্ছে বি এর অ্যান্সার। এবার দেখব নাম্বার সি এর কি কোশ্চেন আছে। হাউ ডিড আঙ্কেল পজার ফল অন দ্য পিয়ানো, আঙ্কেল পজার কীভাবে পিয়ানোর ওপর পড়তেন? অ্যান্সার সিটা দেখে নিই। হোয়াইল হ্যাঙ্গিং দ্য পিকচার, পিকচারটি টানানোর সময় আঙ্কেল পজার উড ট্রাই টু রিচ, আঙ্কেল পজার পৌঁছানোর চেষ্টা করতেন আ পয়েন্ট 3 inches বিয়ন্ড হোয়াট ওয়াজ পসিবল ফর হিম টু রিচ, তার পৌঁছানোর যতটা দরকার তার থেকে 3 ইঞ্চি দূরে তিনি পৌঁছানোর চেষ্টা করতেন। অ্যাজ এ রেজাল্ট, তার ফলে দ্য স্ট্রিং উড স্লিপ, হাত থেকে তার দড়িটি ফসকে যেত, অ্যান্ড হি উড ফল অন দ্য পিয়ানো, এবং তিনিও পিয়ানোর উপর পড়ে যেতেন। একবার পড়ে নিচ্ছি। হোয়াইল হ্যাঙ্গিং দ্য পিকচার, আঙ্কেল পজার উড ট্রাই টু রিচ আ পয়েন্ট 3 inches beyond what was possible for him to reach. As a result, the string would slip and he would fall on the piano. Okay, এই গেল অ্যাক্টিভিটি 2 এর A, B, C এর অ্যান্সার। Underline the nominal compounds in the following sentence. নমিনাল কম্পাউন্ডস অর্থাৎ দুটি নাউনকে কম্পাউন্ড যুক্ত করে একটি শব্দ ব্যবহার করা হয়, সেগুলিকে বলা হয় নমিনাল কম্পাউন্ড। প্রথমটা দেখো, সিন্স ইট ইজ রেনিং ইউ শুড ওয়্যার দ্য রেইনকোট, এখানে নমিনাল কম্পাউন্ড হলো রেইনকোট, তোমরা আন্ডারলাইন করবে রেইনকোটটি। নাম্বার বি দেখো, ডু ইউ নো হাউ টু ইউজ আ ওয়াশিং মেশিন, এখানে তাহলে নমিনাল কম্পাউন্ড হচ্ছে ওয়াশিং মেশিন, আন্ডারলাইন করবে। নাম্বার সি দেখো, নেভার ওয়েস্ট ড্রিঙ্কিং ওয়াটার, এখানে নমিনাল কম্পাউন্ড হলো ড্রিঙ্কিং ওয়াটার, এটাকে আন্ডারলাইন করবে। আর নাম্বার ডি, দেয়ার ইজ নট আ সিঙ্গল অয়েল পাম্প ইন আওয়ার এরিয়া, এখানে নমিনাল কম্পাউন্ড হলো অয়েল পাম্প।
দেখো এখানে কি বলা হয়েছে, রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি, মানে এই প্যাসেজটাকে খুব যত্ন সহকারে পড়ো, অ্যান্ড এবং অ্যান্সার দ্য কোয়েশ্চেন দ্যাট ফলো, এবং উত্তর দাও প্রশ্নগুলোর যেগুলো নিচে আছে। দেখো প্রথমে আমরা পড়াটা একটু পড়িয়ে নিই, তারপরে অ্যাক্টিভিটিগুলো করব। ইউ নো অফ কোর্স, মানে তুমি নিশ্চয় জানো, দ্যাট যে, তোমরা সবসময় ইংলিশে কেটে কেটে পড়বে, ঠিক আছে? কেটে কেটে পড়লে তোমাদের বুঝতে সুবিধা হবে। পড়ছি দেখো, ইউ নো অফ কোর্স, তুমি নিশ্চয় জানো, দ্যাট আওয়ার আর্থ ইজ ভেরি ভেরি ওল্ড, মিলিয়নস অ্যান্ড মিলিয়নস অফ ইয়ার্স ওল্ড। মানে কি, তুমি নিশ্চয় জানো যে আমাদের পৃথিবী অনেক অনেক পুরানো, লক্ষ লক্ষ বছর বয়স এর। মিলিয়নস মিলিয়নস মানে লক্ষ লক্ষ বয়স এর। তাহলে বুঝতে পারলে যে পৃথিবীর বয়স কত? প্রশ্ন কিন্তু আসবে, দেখো এখানে এসেছে হাউ ওল্ড ইজ দ্য আর্থ, মানে পৃথিবীর বয়স কত। তাহলে তোমাদের বলতে হবে আর্থ ইজ ভেরি ভেরি ওল্ড, মিলিয়নস অ্যান্ড মিলিয়নস অফ ইয়ার্স ওল্ড। বুঝতে পেরেছ? তারপরে দেখো, অ্যান্ড ফর এ লং লং টাইম, এবং দীর্ঘ সময়ের জন্য, দেয়ার ওয়ার নো মেন অর উমেন লিভিং ইন ইট, মানে দীর্ঘ সময়ের জন্যে এখানে কোনো নরনারীর বসবাস ছিল না। বিফোর দ্য মেন কেম দেয়ার ওয়ার অনলি অ্যানিমেলস, মানে মানুষ আসার আগে এখানে ছিল শুধুমাত্র জীবজন্তু। অ্যান্ড বিফোর দ্য অ্যানিমেলস দেয়ার ওয়াজ এ টাইম, মানে এবং জীবজন্তু আসার আগে, হোয়েন নো কাইন্ডস অফ লাইফ এক্সিস্ট অন দ্য আর্থ, পৃথিবীতে কোনো প্রাণের অস্তিত্ব ছিল না। তাহলে বুঝতে পারলে? তাহলে আমি যদি প্রথম থেকে পড়ি তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, এবং দীর্ঘ সময় ধরে এখানে কোনো নরনারীর বসবাস ছিল না, মানুষ আসার আগে সেখানে ছিল শুধু জীবজন্তুরা। আর জীবজন্তুরা মানে জীবজন্তুদের আগে একটা সময় ছিল যখন পৃথিবীতে কোনো প্রাণের অস্তিত্ব ছিল না। ইট ইজ ডিফিকাল্ট টু ইমাজিন, মানে এটা কল্পনা করা কঠিন, দিস ওয়ার্ল্ড অফ আওয়ার্স, মানে এই পৃথিবীটা আমাদের, হুইচ ইজ সো ফুল টুডে অফ অল কাইন্ডস অফ অ্যানিমেলস অ্যান্ড মেন, মানে গোটা পৃথিবীটা আজকে সমস্ত ধরনের প্রাণী মানে জীবজন্তু আর মানুষে পরিপূর্ণ। টু বি উইদাউট দেম, মানে তাদের ছাড়া। তাহলে যদি আমি এখান থেকে পুরোটা পড়ি তাহলে কি দাঁড়ালো, আমাদের এই বিশ্ব যা আজ নানা ধরনের মানুষ আর জীবজন্তুতে ভরা, তাদের বাদ দিয়ে এই পৃথিবীকে কল্পনা করা কঠিন। বলেছে যে ইট ইজ ডিফিকাল্ট টু ইমাজিন, মানে এই পৃথিবীকে কল্পনা করা কঠিন। বাট সায়েন্টিস্ট অ্যান্ড দোজ হু হ্যাভ স্টাডিজ অ্যান্ড থট এ গ্রেট এ ডিল অ্যাবাউট দিস ম্যাটার্স, কিন্তু বিজ্ঞানীরা এবং যারা এই সব ব্যাপারে মানে উইদাউট দিস ম্যাটার মানে এই সব ব্যাপারে গভীর পড়াশোনা ও চিন্তা ভাবনা করেছেন, টেল আস, মানে তারা আমাদের বলে, দ্যাট দেয়ার ওয়াজ এ টাইম, মানে একটা সময় ছিল, হোয়েন দ্য আর্থ ওয়াজ টু হট, মানে পৃথিবীটা এতই গরম ছিল, ফর এনি লিভিং বিং টু লাইভ অন ইট, মানে পৃথিবীটা এতই গরম ছিল যে এখানে যে কোনো ধরনের জীবের জন্য বাস করা কঠিন ছিল। বুঝতে পেরেছ? তাহলে বাংলাতে যদি আমি তোমাদের বোঝাই তাহলে এইখানে যেটা বুঝলাম আমরা যে পৃথিবীটা অনেক অনেক আগেকার পুরনো, পৃথিবীতে একসময় কোনো নরনারী বসবাস ছিল না, কেবলমাত্র জন্তুরা বসবাস করত, এবং জন্তুদের আসার আগে একসময় পৃথিবীতে কোনো প্রাণের অস্তিত্ব ছিল না। বিজ্ঞানীরা আর যারা চিন্তা ভাবনা করেছেন গভীরভাবে, তারা আমাদেরকে কি বলে না, পৃথিবী একসময় এতই গরম ছিল যে কোনো প্রাণের জন্য বসবাস করা কঠিন। তো তোমাদের আমি বাংলাটা পড়িয়ে দিলাম, এবার আমি প্রশ্নে আসবো। দেখো 1 নম্বরটা কি বলেছে, হাউ ওল্ড ইজ দ্য আর্থ। তো আমি লিখেছি দেখো, দ্য আর্থ ইজ ভেরি ভেরি ওল্ড, মিলিয়নস অ্যান্ড মিলিয়নস অফ ইয়ার্স ওল্ড। তো এখানে আর একটা এল লাগিয়ে দেবে, ঠিক আছে, মিলিয়নস অ্যান্ড মিলিয়নস অফ ইয়ার্স ওল্ড, তো এটা লিখতে হবে। তারপরে দেখো 2 নম্বরটা কি বলেছে, ডেসক্রাইব দ্য আর্থ বিফোর ম্যান এক্সিস্ট, মানে পৃথিবীটাকে বর্ণনা করো মানুষ আসার আগে। তো এখানে আমরা দেখলাম মানুষ আসার আগে কি ছিল, বিফোর দ্য ম্যান
men came there were only animals, and before the animals there was a time when no kinds of life exist on the earth. তাহলে মানুষ আসার আগে শুধু জীবজন্তু ছিল, এবং জীবজন্তু আসার আগে একটা সময় ছিল যখন পৃথিবীতে কোনো প্রাণের অস্তিত্ব ছিল না। দেখো লিখেছি আমি এখানে, দেয়ার ওয়ার অনলি অ্যানিমেলস অ্যান্ড বিফোর দ্য অ্যানিমেলস দেয়ার ওয়াজ এ টাইম হোয়েন নো কাইন্ডস অফ লাইফ এক্সিস্টেড অন দ্য আর্থ। বুঝতে পেরেছ? তারপরে দেখো 3 নম্বর প্রশ্নটা কি বলেছে, হোয়াই ওয়াজ দেয়ার নো লাইফ অন আর্থ, কেন পৃথিবীতে প্রাণ ছিল না। দেখো, দ্য আর্থ ওয়াজ টু হট ফর এনি লিভিং বিং টু লিভ অন ইট। ঠিক আছে, অতটাই লিখেছি আমি। দেখো, দেয়ার ওয়াজ নো লাইফ অন আর্থ বিকজ ইট ওয়াজ ভেরি হট ফর এনি লিভিং বিং টু লিভ অন ইট। তো তোমাদের এতটাই লিখতে হবে। এবার দেখো অ্যাক্টিভিটি 2-তে কি বলেছে, সিলেক্ট দ্য কারেক্ট হোমোফোনস ফ্রম দ্য ব্র্যাকেটস অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। মানে তোমাদেরকে ব্র্যাকেটে যেগুলো দেওয়া আছে হোমোফোনগুলো, সেগুলোকে তোমাদের শূন্যস্থানে বসাতে হবে। হোমোফোন মানে কি, একই উচ্চারণ কিন্তু মানে আলাদা। দেখো, রেন রেন দুটো উচ্চারণই একই আসছে কিন্তু মানে আলাদা। এই রেন্ট মানেটা হচ্ছে আবদ্ধ, আর এখানে জি আছে মাঝখানে, এটার অর্থ হচ্ছে রাজত্ব। কি বলেছে দেখো, আকবর দি গ্রেট মুঘল এম্পায়ার, মানে আকবর যে মহৎ মুঘল সম্রাট, ফর 49 ইয়ার্স, মানে 49 বছর ধরে আবদ্ধ ছিল না রাজত্ব করেছিল? অবশ্যই রাজত্ব করেছিল, তাই আমরা এটা বসিয়ে দিলাম। বুঝতে পেরেছ? তারপরে দেখো, অনামিকা লাভস টু হ্যাভ, মানে অনামিকা ভালোবাসে, টু হ্যাভ কার্ড মানে হচ্ছে দই, আর এই কার্ড মানে হচ্ছে যে আমরা তাস খেলি সেই তাসের কথা বলছে। দেখো এখানে কার্ড মানে দই আর কার্ড মানে হচ্ছে তাস, তাহলে দই খেতে ভালোবাসে মানে দই ভালোবাসে, তাহলে আমরা কার্ডটা লিখবো। তারপর 3 নম্বরটা দেখো, সানিয়া ইজ টু ড্যাশ টু মুভ আউট অফ ডোরস। এই উইক মানে হচ্ছে সপ্তাহ, আর এই উইক মানে হচ্ছে দুর্বল। দেখো আমি এখানে লিখে দিয়েছি দুর্বল আর সপ্তাহ, তাহলে অনামিকা ইজ টু উইক টু মুভ আউট অফ দ্য ডোরস। তারপর 4 নম্বরটা দেখো, ডু ইউ লাইক টু ওয়াচ দ্য টিভি, মানে তুমি কি পছন্দ করো টিভি দেখতে, টিভি সিরিয়াল দেখতে, তাহলে সিরিয়াল বানানো হচ্ছে এইটা হবে। টিভি সিরিয়ালের কথা বলছে তাই সিরিয়াল বানানো হচ্ছে এটা। তারপর দেখো 5 নম্বরটা, মেড আর মেডটা বসাতে হবে। এই মেড মানে হচ্ছে দেখো লিখেছি আমি দাসী, আর এই মেড মানে হচ্ছে তৈরি করা বা প্রস্তুত করা। তাই এখানে লেখা আছে দেখো, দ্য মেড অফ আওয়ার নেইবারহুড, মানে আমাদের প্রতিবেশী দাসী, হ্যাজ মেড দিস বিউটিফুল ভয়েস, মানে এই সুন্দর পুতুল তৈরি করেছে। তাহলে এখানে হবে MAID আর এখানে হবে MAD। এই মেড মানে তৈরি করা বা প্রস্তুত করা। অ্যাজ ডিরেক্টেড অর্থাৎ গ্রামাটিক্যাল ইউজ দেওয়া আছে। কি বলেছে, প্রথমটা বলেছে দেখো, দ্য চিতা ইজ দ্য ফাস্টেস্ট অ্যানিম্যাল, ইউজ পজিটিভ ডিগ্রি। তাহলে এটা দেওয়া আছে, সুপারলেটিভ করতে হবে আমাকে পজিটিভ। তাহলে সুপারলেটিভ থেকে পজিটিভ করার সময় কী করতে হবে, প্রথমে লিখবো আমরা নো আদার অ্যানিম্যাল ইজ অ্যাজ ফাস্ট অ্যাজ দ্য চিতা। এটা গেল পজিটিভ ডিগ্রি। আরেকবার বলছি, নো আদার অ্যানিম্যাল ইজ অ্যাজ ফাস্ট অ্যাজ দ্য চিতা। ওকে, এবার নাম্বার 2 দেখো, এটাও ডিগ্রি চেঞ্জ। ভেরি ফিউ কুইন্স ওয়্যার অ্যাজ পাওয়ারফুল অ্যাজ এলিজাবেথ ওয়ান। তাহলে আমরা এখানে লিখব এলিজাবেথ ওয়ান, এখানে ওয়ানটা লেখা হয়নি, তোমরা ওয়ানটা লিখে দেবে। এলিজাবেথ ওয়ান ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট পাওয়ারফুল কুইন্স। ওকে, এখানে একটু সাবধানে করবে। দেখো, এলিজাবেথ ওয়ান ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট পাওয়ারফুল কুইন্স কিন্তু হবে, এখানটায় কুইন হবে না, যেহেতু ওয়ান অফ দ্য ব্যবহার করা হচ্ছে, অন্যতম, তাই কুইন্স ব্যবহার হবে। ওকে, এলিজাবেথ ওয়ান ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট পাওয়ারফুল কুইন্স। নাম্বার 3-তে কী আছে, নো আদার গার্ল অফ আওয়ার স্কুল ইজ সো প্রিটি অ্যাজ তানিয়া। এটা দেওয়া আছে পজিটিভ ডিগ্রিতে, করতে হবে কম্পারেটিভ ডিগ্রিতে। কী করব, অ্যান্সারটা দেখে নাও। অ্যান্সার হবে তানিয়া ইজ প্রিটিয়ার, এখানে একটু স্পেলিংটা ঠিক করে নেবে, প্রিটিয়ার PRETTIER, প্রিটিয়ার দেন এনি আদার গার্ল অফ আওয়ার ক্লাস। এখানে স্কুল দেওয়া আছে, সরি, এখানে তোমরা স্কুল করে নেবে। তানিয়া ইজ প্রিটিয়ার দেন এনি আদার গার্ল অফ আওয়ার স্কুল।
এটা করবে। তাহলে এটা গেল কম্পারেটিভ ডিগ্রি। ওকে, এটা প্রেটিয়ার, প্রেটি থেকে কম্পারেটিভ হচ্ছে প্রেটিয়ার অফ আওয়ার স্কুল। ডোন্ট ইট দ্য রটেন অ্যাপেলস, এখানে বলছে পার্টিসিপল অ্যাডজেক্টিভ কোনটা, আমরা গোল দিয়ে ঘিরে দিলাম। রটেনটা হলো পার্টিসিপল অ্যাডজেক্টিভ, অর্থাৎ পচা আপেলগুলো খেও না, রটেন। হিজ অ্যাপ্লিকেশন ওয়াজ রিজেক্টেড, রিজেক্টেডের অ্যান্টোনিম ব্যবহার করতে বলছে। রিজেক্টেডের অনেক অ্যান্টোনিম পাবো আমরা, তার মধ্যে দুটো অ্যান্টোনিম আমরা এখানে দিয়েছি, তোমরা যে কোনো একটা ব্যবহার করতে পারো। হিজ অ্যাপ্লিকেশন ওয়াজ অ্যাকসেপ্টেড করতে পারি বা গ্র্যান্টেড করতে পারি, যে কোনো একটা করবে তোমরা। অ্যাক্টিভিটি 3-তে একটি ম্যাচিং কলাম দিয়েছে, এখানে এক কথায় প্রকাশ, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন বলা হয়, সেখান থেকে আমরা করে নেবো, মানেগুলো দেখে নেবো, একটু ম্যাচিং করে নিই। প্রথমে বলা আছে দেখো ফিলাটেলিস্ট। ফিলাটেলিস্ট কাদেরকে বলা হয়? যারা বিভিন্ন স্ট্যাম্প, যেগুলো পোস্টাল স্ট্যাম্প, সেগুলো সংগ্রহ করে। তাহলে একের সঙ্গে আমরা পাচ্ছি এইটি, ওয়ান হু কালেক্ট স্ট্যাম্পস, যারা বা যে স্ট্যাম্প সংগ্রহ করে। নাম্বারটা পাশে দেওয়া আছে দেখো, নাম্বার 1। অ্যাথেইস্ট, অ্যাথেইস্ট মানে নিরশ্বরবাদী, অর্থাৎ যারা ঈশ্বরে বিশ্বাস করেন না, ঈশ্বরকে যারা বিশ্বাস করেন না। তাহলে কী হবে? এইটা করব, আ পারসন হু ডাজ নট বিলিভ ইন দ্য এক্সিস্টেন্স অফ গড, যে মানুষ ঈশ্বরের অস্তিত্ব বিশ্বাস করে না। এটা নাম্বার 2। নাম্বার 3 দেখে নেব কী আছে। স্কাল্পটার, স্কাল্পটার মানে হচ্ছে ভাস্কর, অর্থাৎ যিনি বিভিন্ন ভাস্কর্য তৈরি করেন। তাহলে এখান থেকে করব অ্যান আর্টিস্ট হু মেক্স স্কাল্পচার্স, যিনি বিভিন্ন ভাস্কর্য তৈরি করেন তাকে বলা হয় স্কাল্পটার। অ্যাপিয়ারি, অ্যাপিয়ারি মানে যেখানে মৌমাছি পালন করা হয়। তাহলে কী লিখব? এ প্লেস হোয়ার বিজ আর কেপ্ট, যেখানে মৌমাছি সংগ্রহ করে তাদেরকে পালন করা হয়। পেসিমিস্ট, পেসিমিস্ট মানে নৈরাশ্যবাদী, যে কোনো কিছুতেই ভালো আশা করতে পারে না, সবসময় নাবাচক বা নেতিবাচক কথা বলে। তাহলে এখানে লিখব, ম্যাচিং করব এটার সঙ্গে, ওয়ান হু হ্যাজ দ্য নেগেটিভ আউটলুক ইন লাইফ, জীবনে সবসময় যেই নেগেটিভ কথাবার্তা আলোচনা করে বা নেগেটিভ চিন্তাভাবনা করে। আর 6টা আছে দেখো, ইনএভিটেবল, অর্থাৎ অপ্রতিরোধ্য, যেটা ঘটবেই। তাহলে এটা করব আমরা সার্টেন টু হ্যাপেন, অর্থাৎ যেটা নিশ্চিত ঘটবেই, সেটাকে বলা হচ্ছে ইনএভিটেবল। ওকে, কাজিন হ্যাজ নেভার বিন টু ইউর ভিলেজ, ধরো তোমার খুঁড়তুতো ভাই বোন কেউ আছে, সে কখনো তোমার গ্রামে আসেনি। রাইট এ লেটার ইন অ্যাবাউট 100 ওয়ার্ডস, 70 ওয়ার্ডের মধ্যে একটা লেটার লিখতে বলছে, টু হিম অর হার ডিসক্রাইবিং ইউর ভিলেজ, তোমার ভিলেজ গ্রাম সম্পর্কে বর্ণনা জানাও তাকে। আর কি করবে? ইনভাইটিং হিম টু ভিজিট ইউর ভিলেজ, তারপর তোমার গ্রামের বর্ণনা দিয়ে তাকে তোমার গ্রামে আসার জন্য ইনভাইট করবে, আমন্ত্রণ জানাবে। তাহলে চলো, যেহেতু এটা একটা পার্সোনাল লেটার, পার্সোনাল লেটারে কী করতে হয়? প্রথমে যে চিঠি পাঠাচ্ছে, অর্থাৎ আমি পাঠাচ্ছি, তাহলে আমার ঠিকানাটা উপরের ডান দিকে এইখানটায় লিখে দেবো। ওকে, ঠিকানা লিখলাম, কমপ্লিট। আবার শেষে দেখো ডেট দিয়ে দেওয়া হয়েছে ঠিকানার পরে, নাম লেখার এখানে দরকার নেই। এবার যাকে লিখছি স্যালুটেশন দিয়ে শুরু করব। ডিয়ার বিকাশ, কাজিনের নাম। মাই হার্টিয়েস্ট লাভ টু ইউ, আমার মন থেকে ভালোবাসা নেবে। হোপ, আশা করি, দ্যাট দিস লেটার উইল ফাইন্ড ইউ হেল অ্যান্ড হার্টি, তুমি যখন চিঠিটা পাবে আশা করি তুমি খুব ভালো এবং সুস্থ আছো। আই রিসিভড ইউর লেটার ইয়েস্টারডে, গতকাল আমি তোমার চিঠি পেলাম। ইউ হ্যাভ ওয়ান্টেড টু নো অ্যাবাউট মাই ভিলেজ, তুমি আমার গ্রাম সম্পর্কে জানতে চেয়েছো। পিপল, এখানকার লোকজন সম্পর্কে জানতে চেয়েছো। দেয়ার হ্যাবিটস, তাদের বিভিন্ন অভ্যাস। কালচার, তাদের সংস্কৃতি। অ্যান্ড ইম্পর্টেন্স অফ মাই ভিলেজ, এবং আমার গ্রামের কী গুরুত্ব সেই সম্পর্কে জানতে চেয়েছো। ফর ইউর কিউরিওসিটি, তোমার এই কৌতূহলের জন্য, আই এম গিভিং ইউ আ শর্ট ডেসক্রিপশন অফ দেম, আমি আমার গ্রামের একটা ছোট্ট বিবরণ তোমাকে দিচ্ছি। দ্য নেম অফ মাই ভিলেজ ইজ রাজারামপুর, আমার গ্রামের নাম রাজারামপুর, তোমাদের গ্রামের নাম লিখতে পারো সেখানে। ইট ইজ আন্ডার দ্য ডিস্ট্রিক্ট অফ মুর্শিদাবাদ, এটা মুর্শিদাবাদ জেলার একটি অংশ। আওয়ার্স ইজ আ ভিলেজ অফ 4 স্কোয়ার মাইলস উইথ মোর দ্যান 5,000 ইনহ্যাবিটেন্টস, এর এলাকা বিস্তৃতি প্রায় 400 বর্গমাইল, আর এখানে প্রায় বাস করে 5,000 মানুষজন। দ্য ইনহ্যাবিটেন্টস আর মোর ফ্রম ডিফারেন্ট ক্লাসেস, এখানে যারা বাস করেন তারা বিভিন্ন শ্রেণীর মানুষ বাস করেন, বিভিন্ন শ্রেণী।
অ্যান্ড প্রফেশন, বিভিন্ন পেশা, বিভিন্ন জীবিকার মানুষ বাস করেন। মোস্ট অফ দ্য পিপল, বেশিরভাগ লোকজন আর এডুকেটেড, শিক্ষিত। দে আর রিলিজিয়াস, তারা ধর্মীয় বা ধার্মিক। হেল্পফুল, খুব সাহায্যকারী, একে অপরকে সাহায্য করে। অ্যান্ড কোঅপারেটিভ, এবং একসঙ্গে মিলেমিশে থাকে। দে লাইক টু সেলিব্রেট, তারা পালন করতে ভালোবাসে ডিফারেন্ট অকেশন, বিভিন্ন উৎসব। দে আর ভেরি মাচ পিস লাভিং, খুবই তারা শান্তিপ্রিয় মানুষ, শান্তিতে বসবাস করতে ভালোবাসে। আওয়ার ভিলেজ ইজ আ ডেভেলপড অ্যান্ড হ্যাপি ওয়ান, আমাদের গ্রামটি বেশ উন্নত এবং বেশ হাসি খুশি, আনন্দেই থাকে সবাই। ফর দিস, এই জন্য আওয়ার ভিলেজ ইজ ভেরি রিমার্কেবল, বেশ একটা মনে রাখার মতন, বেশ গুরুত্বপূর্ণ একটি গ্রাম হিসেবে পরিচিত। এবার আমরা শেষে চলে আসছি, এটা গেল ভিলেজের বর্ণনা। কনভে মাই রিগার্ডস টু আঙ্কেল অ্যান্ড আন্টি, কাকু এবং কাকিমাকে আমার শ্রদ্ধা, ভালোবাসা জানিও। অ্যান্ড লাভ টু ইয়োর ইয়াঙ্গার ফ্যামিলি মেম্বার্স, বাড়ির যারা ছোট আছে তাদেরকে আমার ভালোবাসা জানিও। আই ইনভাইট ইউ, আমি তোমাকে আমন্ত্রণ জানাচ্ছি, টু ভিজিট মাই ভিলেজ, একবার গ্রামে ঘুরতে এসো আমার। অ্যাট ইয়োর কনভেনিয়েন্স, তোমার সুবিধা মতো। নো মোর টুডে, আজকে আর কিছু লিখছি না। ইয়োর্স এভার, তোমার খুব কাছের বা তোমার প্রিয় রাহুল। নিজের নাম লিখে দেবে এখানটায়। এবার যাকে পাঠাচ্ছ টু বলে তার ঠিকানাটা এখানটায় নাম দিয়ে লিখবে। তার নাম হয়তো লিখলে বিকাশ মণ্ডল, ঠিকানা দিয়ে দিলে এজেসি বোস রোড, কলকাতা 7,02,000, ওয়েস্ট বেঙ্গল। এটা যাকে পাঠাচ্ছ তার ঠিকানা। ওকে, একটি সামারি বলেছে, অর্থাৎ সামারি অর্থাৎ বাংলায় যাকে বলা হয় সার সংক্ষেপ, অর্থাৎ একটি বড় প্যাসেজকে নিজের মতো করে কিছুটা সংক্ষিপ্ত করে মূল কথাটি লিখে ফেলা। আগে এটা আমরা পড়ে নিই, তারপর সে সামারিটা আমরা কীভাবে লিখতে হয় দেখব। দ্য কনস্টেবল কেম, কনস্টেবল এলো। হি টুক মি বাই দ্য হ্যান্ড, আমার হাত ধরে টানলো। অ্যান্ড পুস্ট মি আউট, আমাকে ঠেলে বাইরে বের করে দিল। মাই লাগেজ ওয়াজ অলসো টেকেন আউট, আমার জিনিসপত্র বাইরে ফেলে দেওয়া হলো। আই রিফিউজ টু গো টু দ্য আদার কম্পার্টমেন্ট, আমি অন্য কম্পার্টমেন্টে যেতে চাইলাম না। অ্যান্ড দ্য ট্রেন স্টিমড অ্যাওয়ে, এবং ট্রেনটি ধোঁয়া ছেড়ে শুরু করলো চলতে। আই ওয়েন্ট, আমি চলে গেলাম। অ্যান্ড স্যাট ইন দ্য ওয়েটিং রুম, এবং ওয়েটিং রুমে আমি বসে পড়লাম। কিপিং মাই হ্যান্ড ব্যাগ উইথ মি, আমার সঙ্গে ছিল আমার হ্যান্ড ব্যাগ। লিভিং দ্য আদার লাগেজ হোয়ার ইট ওয়াজ, যেখানে অন্যান্য লাগেজগুলো ছিল সেখানে পড়ে থাকলো। দ্য রেলওয়ে অথরিটিজ হ্যাড টেকেন চার্জ অফ ইট, রেলওয়ের কর্তৃপক্ষ এটার জন্য কী করেছিল, আমার কাছ থেকে চার্জ নিয়েছিল। দেখো সামারিটা আমরা পড়ে নিই এখানে। Besides taking me by the hand and pushing me out, the constable took out my luggage. আমার হাত ধরে টানা ছাড়া এবং আমাকে ধাক্কা দেওয়া ছাড়াও কনস্টেবল কী করলেন, আমার লাগেজগুলি বাইরে ফেলে দিলেন। ফর মাই রিফিউজাল টু গো ইন টু আদার কম্পার্টমেন্ট, আমার অন্য কম্পার্টমেন্টে যাওয়ার রিফিউজাল অর্থাৎ বারংবার প্রত্যাহার করা সত্ত্বেও, আই হ্যাড টু সিট ইন দ্য ওয়েটিং রুম, আমাকে ওয়েটিং রুমে বসতে হলো। উইথ অনলি মাই হ্যান্ড ব্যাগ, শুধুমাত্র আমার হ্যান্ড ব্যাগকে সাথে নিয়ে। হোয়াইল দ্য ট্রেন লেফট, এবং ইতিমধ্যেই ট্রেনটিও ছেড়ে দিল। দেয়ার আই হ্যাড টু লিভ মাই লাগেজ, আমাকে সেখানে আমার লাগেজগুলিকে বা জিনিসপত্রগুলিকে ফেলে আসতে হলো। অফ হুইচ, যেগুলির দ্য রেলওয়ে অথরিটিস হ্যাড টেকেন চার্জ, রেলওয়ে কর্তৃপক্ষ যেগুলির ভাড়া নিয়েছিল। তাহলে প্রথম থেকে একবার পড়ে নিই, দেখে নাও। বিসাইডস টেকিং মি বাই দ্য হ্যান্ড অ্যান্ড পুশিং মি আউট, দ্য কনস্টেবল টুক আউট মাই লাগেজ ফর মাই রিফিউজাল টু গো ইন টু আদার কম্পার্টমেন্ট। I had to sit in the waiting room with only my handbag while the train left. There I had to leave my luggage, of which the railway authorities had taken charge. এই হলো সামারি। সামারি অর্থাৎ সারসংক্ষেপ, সাধারণত মূল ভাবনাটিকেই নিজের ভাষায় করে এখানে লেখার কথা।